ঘরে নীরবতা নেমে এলো। অর্ণ চোখের গভীরে এক মুহূর্তের জন্য সেই কথার প্রতিধ্বনি বাজতে থাকলো। কায়নাত ওয়াশরুমে ঢুকলো। অর্ণ নিজের ক্ষত হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নাক মুখ কুঁচকে বিড়বিড় করে কি যেন বলল। সকালে খাবার হতেই সবাইকে ডেকে গেছেন আতিয়া বেগম। বাড়ি সাজানোর জন্য লোক এসেছে, তারা কাজে লেগে গেছেন। কয়েকজন বটতলার মাঠ পরিষ্কার করতে গেছেন। কায়নাত রান্নাঘর থেকে সবকিছু নিয়ে টেবিলে রাখছে। অর্ণ চুপচাপ গম্ভীর মুখে বসে আছে চেয়ারে। সবাইকে খাবার দেওয়ার পর কায়নাত অর্ণকে একটা ছোট চামচ এনে দিয়ে বলল, এটা দিয়ে খান। গা জ্বালানো একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অর্ণ চোখ মুখ শক্ত করে দাঁড়ালো, বলল, খাবো না। বেহরুজ বেগম কায়নাতের হাতে খাবারের প্লেট দিয়ে বললেন, ঘরে নিয়ে যাও, এখানে অনেক মানুষ আছে বলে হয়তো খেলো না। কায়নাত প্লেট নিয়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে এলো। লাট সাহেবের ঢং আর ভালো লাগছে না। দরজা চাপানো থাকার আর নক করলো না সে। ঘরে ঢুকে দেখলো অর্ণ আতশোয়া হয়ে বিছানায় বসে আছে, মুখশ্রী ভীষণ গম্ভীর। কায়নাতকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অর্ণ কপাল কুঁচকালো। গম্ভীর খড়খড়ে কণ্ঠে বলল, কি চাই? কায়নাত দাঁত চেপে খাবারের প্লেট বিছানার উপর রেখে বলল, আপনার মাথা খেতে চাই। খাওয়ার আর বাকি কি আছে? মাথা তো আগেই খেয়ে নিয়েছো। কায়নাত আশ্চর্য হয়ে বলল, আপনার মাথা খেয়েছি আমি? এই, আপনি কি আমায় অপমান করছেন? অর্ণ দীর্ঘশ্বাস ফেলল। কায়নাত বিছানায় পা উঠিয়ে বসে শাড়ি হালকা উঠিয়ে গুটিয়ে বসলো। ভাত মাখিয়ে আর চোখে অর্ণর গম্ভীর বদনখানা দেখে বলল, কায়নাতের হাতে খেতে চাচ্ছেন তার জামাই, এটা বললেই তো হতো। কায়নাত কি আর মানা করতো? অর্ণ দাঁত কটমট করে বলল, বেশি পেকেছো তুমি। পাকবো না, বিয়ে করেছি কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হবে, এখন ছোট সেজে থাকলে চলে? অর্ণ সোজা হয়ে বসল, তীক্ষ্ণ চোখে কায়নাতের দুষ্টু বদন দেখে ভারী কণ্ঠে বলল, আপনি বড় হয়েছেন ম্যাডাম। আমাকে দেখে কি আপনার ছোট মনে হচ্ছে? মনে তো হচ্ছে তাই। জামাই আমার ভীষণ চালাক, কানের কাছে মুখ। কানের কাছে এত জামাই জামাই করছো কেন? হোয়াটস ইওর প্রবলেম ননসেন্স? অন্য রেগে শুধায় এহেন বাক্য। কায়নাত ভেতর ভেতর ভয় পেলেও বাইরে সাহস রেখে শুধায়, আমি আপনার বিয়ে করা বউ। সেই ক্ষেত্রে আপনাকে আমি জামাই ডাকতেই পারি, এটা আমার অধিকার। আমি কি একবারও বলেছি তোমাকে আমি বউ হিসেবে মানি? সব কথা মুখে বলতে হবে কেন? আপনার মনে যে আমাকে নিয়ে লাড্ডু ফোটে সে কথা আমি জানি। আমার সামনে ভণ্ডামি করবেন না একদম। অর্ণ রেগে কিছু বলার জন্য মুখ খুললে কায়নাত মুখে খাবার তুলে দিয়ে বলল, জানি, বউ বলে মানেন না, হাজারবার বলতে হবে। থেমে আবার ভাত মাখতে মাখতে বলল, বউ না মানলেও অন্তত একটু ভালো ব্যবহার তো করতে পারেন। আপনি তো মানুষ, পাথর নন। আপনি না মানলে তো এটাই সত্যি আমি আপনার পাঁজর দিয়ে তৈরি। কায়নাত আরেক লোকমা ভাত অন্যর মুখের সামনে ধরে বলল, যে পুরুষ নিজের অর্ধাঙ্গিনীকে কষ্ট দেয় সেই লোককে পুরুষ নয় বরং কাপুরুষ হিসেবে গণ্য করা হয়। অর্ণব খাবার মুখে নিয়ে বলল, আপনাকে যা ভেবেছিলাম ঠিক তার উল্টো। মানে? অর্ণ কথা বলল না। কায়নাত চুপচাপ যত্ন করে খাইয়ে দিল তাকে। বইয়ের মর্যাদা না পেলেও বইয়ের সব কর্তব্য তো পালন করতে পারছে। এতেই যেন মনের কোণে সুখের সাগর বইছে। অন্নকে খাইয়ে দিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ভালো করে মাথায় কাপড় টানলো। এঁটো প্লেট নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। অর্ণ দরজার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ। বটতলার মাঠে এসেছেন মাশফিক চৌধুরী। বটগাছের নিচে দুই ছেলে প্রেম ও আদালকে নিয়ে জরুরি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তবে দৃষ্টি ছিল যারা কাজ করছেন তাদের দিকেই। প্রেম খানিকক্ষণ চুপ থেকে অধৈর্য হয়ে বলল, লাস্ট বার বলছি, তোমরা কি আমাকে বিয়ে দিবে নাকি আমি মেয়ে তুলে আনবো বাড়িতে? এহেন সময় ছেলের এহেন বাক্য শুনে মাশফিক চৌধুরী হতভম্ব হলেন। অবাক কণ্ঠে বললেন, কি বললে? বলছি আমাকে কি বিয়ে দেবে না? তোমার বড় ছেলে না হয় রসহীন মানুষ, তাই বলে আমিও। আমাকে দেখেছো, তোমার আগে আমার মাথার চুল পেকে যাচ্ছে। তুমিই বলো, বুড়ো হয়ে গেলে কে আমাকে বিয়ে দিবে? আদাল ঠোঁট টিপে হাসি আটকাবার চেষ্টায়। মাশফিক চৌধুরী বিরক্ত হলেন ছেলের কথায়। দিন দিন চারটা ছেলেই বজ্জাতের হাড্ডি হচ্ছে। বাপের সামনে বিয়ের কথা বলতে এদের একটুও শরম লজ্জা করে না। তিনি বিরক্ত হয়ে বললেন, কোন মেয়ে তোমার মতো বজ্জাত ছেলেকে বিয়ে করবে শুনি?
প্রেম হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো, পরনে শার্টের হাতা গুটিয়ে বলল, তোমার বড় ভাইয়ের বড় মেয়েটাকে আমার পছন্দ। মানে জানি একটু ফাজিল, কিন্তু আমি মানিয়ে নেব। তুমি আজই দাদার সাথে কথা বলবে এই বিষয়ে। মাসফিক চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। নিধিকে প্রেমের পছন্দ? কি বলছো তুমি? নিধির কথা বলতে চাইছো? হ্যাঁ, ওর কথাই বলছি। মাসফিক চৌধুরী যেন কথা বলতেই ভুলে গেলেন। প্রেম বাবার নীরবতা দেখে মুখ কুঁচকালো। তুমি বলবে নাকি আমি দাদাকে বলবো? তুমিই গিয়ে বলো, আমি বলতে পারবো না। বাবার কথা শুনে প্রেম হতাশ কণ্ঠে বলল, ভাইয়া বিয়ে করতে চায়নি, তবুও জোর করে দিয়েছিলে বাবা। বললাম তো, তোমার দাদা রাজি থাকলে বিয়েটা দিয়ে দেব। প্রেম আর কোনো কথা না বলল না। দাদার সাথে বিয়ে নিয়ে কথা বলা আদৌ সম্ভব? মহাজালায় ফেসে গেছে বিচারা। একদিকে নিধি ঠিকমতো কথা বলে না, অন্যদিকে কেউ তার বিয়ের কথা বলে না। মহা যন্ত্রণা। খানিকক্ষণ পর নাজনীন মাথায় ছাতা ধরে মাঠ পেরিয়ে বটতলায় এলো। গায়ের সাদা পাঞ্জাবি প্রায় ভিজে এসেছে। সে আসতেই মাসফিক চৌধুরী বললেন, এত গরমের মধ্যে আবার আসলে কেন? নাজনীন মুচকি হাসলো। সেই হাসি বেশ দারুণ। চাচা, অনেক গরম পড়েছে, আপনি বরং ওদের নিয়ে বাড়িতে যান। অনেকক্ষণ তো থাকলেন, পরে আপনি অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হব কেন? ছেলের বিয়ে বলে কথা, এতটুকুতে অসুস্থ হলে চলবে? ঠিক আছে, আপনি যান, প্রেম আর আদাল না হয় থাকুক। আদাল আর প্রেমও তাই বলল। মাসফিক চৌধুরী রাজি হয়ে ছাতা মাথায় হাঁটা তুললেন বাড়ির পথে। বিশাল মাঠে লোকগুলো এই গরমে কত কষ্ট করে কাজ করছেন। নাজদিন সবার জন্য ঠান্ডার ব্যবস্থা করেছে বলে একটু স্বস্তি হলো, না হলে খবর ছিল সবার। গ্রামে এক প্রান্তে, যেখানে মানুষের পায়ের শব্দ বছরের পর বছর শোনা যায় না, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো দোতলা বাড়ি। লোহার তৈরি মেন গেট রং উঠে গেছে, মরিচা ধরেছে, কিন্তু এখনো যেন এক অদৃশ্য ক্ষমতার চিহ্ন বহন করে। গেটের সামনে দাঁড়িয়ে কয়েকজন লম্বা কালো পোশাক পরা মানুষ, নীরব, চোখে রুক্ষ দৃষ্টি। ভেতরে পা রাখলেই বোঝা যায় এবারই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত ভয়ঙ্কর রহস্য। দেয়ালে ফিকে হয়ে যাওয়া দামি পেন্টিং, পুরনো ঝাড়বাতি যেগুলো থেকে ধুলো ঝরে পড়ছে। করিডোরের শেষে বড় একটা কক্ষ। সেই কক্ষেই আছে ভেরেস্কো হার্ডিয়ান। সে হালকা আলোকিত ঘরের অর্ধনগ্ন অবস্থায় বসে আছে বড় চামড়ার সোফায়। পাশে আছে তার খেলার পুতুল পড়শি, মেয়েটিও অর্ধনগ্ন। তার গায়ে পাতলা সাদা শিপনের কাপড়, যা প্রায় স্বচ্ছ। দুজনের শরীর একে অপরের গায়ে জড়ানো। ভ্যারেস্কো হাতে আধা খালি ওয়াইনের গ্লাস, তাদের হাসি দৃষ্টি সবকিছুই এক ধরনের নোংরা ক্ষমতার দাপট। পড়শি ভ্যারেস্কোর গলা জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি কি বলেছিলাম, আর তুমি কি শুরু করেছো হানি? ভ্যারেস্কো সিগারেট ধরালো। ঠোঁটে সিগারেট রেখে কেমন করে যেন অদ্ভুতভাবে হাসলো। পড়শির শরীরে নোংরা স্পর্শ এঁকে বলল, কেন করছি সেটা খুব ভালো করেই জানো তুমি। ঠিক তখনই করিডরে ভারী পায়ের শব্দের প্রতিধ্বনিত হয়। কালো পোশাকধারী লোকেরা সোজা হয়ে দাঁড়ায়। দরজায় এসে দাঁড়ায় কেউ। অর্ণ চৌধুরী, চোখে তীব্র দৃষ্টি, মুখে এক ফোঁটাও আবেগ নেই। তার গায়ে সাদা শার্টের হাতা ভাঁজ করা, ঠোঁটে ঠান্ডা, কণ্ঠের প্রস্তুতি। ভ্যারিস্কো অবাক হয়ে তাকায়, ঠোঁটের কোণে ধীর হাসি ফুটিয়ে বলে, ও চৌধুরী সাহেব, এই সময় এখানে নাকি আমন্ত্রণ ছাড়াই এসেছেন? অর্ণর চোখ এক মুহূর্তেও পড়শির দিকে যায় না। গম্ভীর গলায় সে বলে, ভ্যারিস্কো, আমি এসেছি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে, কিন্তু মনে হচ্ছে তুমি ব্যস্ত আছো। পড়শি লজ্জা নয়, বরং চ্যালেঞ্জের হাসি হেসে সোফায় হেলান দিয়ে বসে থাকে। ভ্যারিস্কো হালকা হেসে বলে, ব্যস্ততা তো সাময়িক, কিন্তু তুমি কেন যেন আজ খুবই অস্বস্তি নিয়ে এসেছো চৌধুরী বাবু। ঘরের ভেতর বাতাস যেন জমে ওঠে। বাইরে গেটের লোকেরা সতর্ক দাঁড়িয়ে থাকে। আর ভেতরে দুই পুরুষের চোখে চোখ পড়ে, যেন এই মুহূর্তেই কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। পড়শির গায়ে জড়ানো সিফনের কাপড় বোধ হয় শরীর থেকে খুলে গেছে। অর্ণ এবং ভ্যারস্কো সোফায় মুখোমুখি হয়ে বসে আছে। একজনের চোখে হিংস্রতা, আরেকজনের চোখে ছিনিয়ে পাওয়ার নেশা। অর্ণ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কি চাইছো তুমি? ভ্যারিস্কো ঠোঁট কামড়ে হাসলো। ঘাড় সুঁচু লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ঘাড়ে পড়ে আছে। সে চুলগুলো মাথার পেছনে ঠেলে দিয়ে গায়ে এলিয়ে দিল সোফায়। চোখ বন্ধ করে ঠোঁটের কোণায় বাঁকা হাসি টেনে বলল,
গায়ে ধূসর রঙের শাড়ি, চোখে চিকন কাজল, হাতে স্বর্ণের চুড়ি আর মুখে মুখে ছিল জানকারার মতো ধারালো নেশাময় হাসি। আর ওই হাসিটাই চাই। অন্য ঠোঁটের কোণায় অদ্ভুত হাসি। নোংরা জিনিসের উপর নজর দিয়েছিলে সে না হয় মানলাম, কিন্তু তাই বলে একদম কলিজায় হাত ঢুকিয়ে দেবে? তোমার কলিজা ছিঁড়ে খাওয়ার খুব ইচ্ছে আমার, জানো না? আমার কলিজায় হাত দিলে তোমার কি হবে সেটা জানো নিশ্চয়ই। ভ্যারিস্কো হঠাৎ চোখ খুলে অর্ণর দিকে সোজা তাকালো। আমার কি হবে সেটা আমি জানি। অর্ণ সিগারেটের ছাই অ্যাস্ট্রেতে চাপা দিয়ে ধীরে ধীরে সামনে ঝুঁকল। কণ্ঠটা ঠান্ডা, কিন্তু প্রতিটি শব্দে চাপা হুমকি। তুমি হয়তো ভাবছো কায়নাতকে ছুতে পারবে, কিন্তু একটা কথা মনে রাখো ভ্যারিস্কো, সে আমার না মানা বউ হলেও তার দিকে কেউ হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে পিছুপা হব না। পড়শি হেসে উঠল, সেই হাসিতে অবমাননা আর চ্যালেঞ্জ মিশে আছে। ও, তাহলে বউকে বউ না মানলেও নিজের জিনিসের অধিকারবোধ আছে। মজার মানুষ তুমি অর্ণ। অর্ণ পড়শির দিকে একবারও তাকালো না, চোখ আটকে রইল ভ্যারেস্কোর উপর। আমার ব্যাপারটা মজার না ভ্যারেস্কো, ভয়ঙ্কর। তুমি ভুলে যাচ্ছ এই খেলা তুমি আমার মাঠে খেলছো না, আমার নিয়মে খেলছো। ভ্যারিস্কো গ্লাস থেকে শেষ চুমুক খেলো, তারপর ধীরে গ্লাসটা টেবিলে রাখলো। ঠোঁটে সেই পরিচিত হিংস্র হাসি। আর যদি আমি তোমার নিয়ম ভেঙে দিই? অর্ণ এবার হালকা ঝুঁকে তার কানে কানে ফিসফিস করে বলল, তাহলে আমি তোমার শ্বাস নেওয়ার নিয়মটাই ভেঙে দেব। পড়শি কিছু বলতে গিয়েও থেমে গেল। দুই পুরুষের চোখের লড়াই, তার শরীরও কেমন ঠান্ডা স্রোত বয়ে গেল। অর্ণ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, সোজা হয়ে দাঁড়িয়ে গায়ের শার্টের হাতা ঠিক করলো। আমি এসেছিলাম সতর্ক করতে। এরপর যদি আমার বউয়ের নাম তোমার মুখে আসে, তখন আর কথা বলতে আসবো না। কি করতে আসবো জানো তো? ভ্যারস্কো চেয়ারে হেলান দিয়ে বসে রইল, ঠোঁটে সেই দানবীয় হাসি, কিন্তু চোখে এক ঝলক ক্ষোভও জলজল করছে। দেখা হবে অর্ণ। অর্ণ কোনো উত্তর না দিয়ে দরজা ঠেলে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ ধীরে ধীরে করিডোরে মিলিয়ে গেল, কিন্তু ঘরে থেকে গেল একরাশ চাপা আগুন, যা শীঘ্রই বিস্ফোরণ ঘটাবে। বিকেলবেলা চারপাশটা একটু শান্ত হয়েছে, রোদের তাপ কমে এসেছে। বটতলার সরু পথ ধরে হেঁটে আসছে সুঠম দেহের এক পুরুষ, গায়ে শার্ট লেগে আছে দেহে। খটখট শব্দ করে এগিয়ে আসছে চৌধুরী বাড়ির নিকট। একবার আর চোখে বটতলার দিকে তাকিয়ে দেখল হাসান ভাইয়ের সাথে দাদার কিছু আত্মীয় মিলে আলাপ আলোচনায় ব্যস্ত। অর্ণ দৃষ্টি সরিয়ে হাঁটা ধরল বাড়িতে। বাড়িতে ঢুকতেই চৌধুরী বাড়ির পেছন পুকুর পাড় থেকে নিষাদের গলার শব্দ ভেসে এলো। অর্ণ কপাল গভীর ভাঁজ ফেলে এগিয়ে যেতে চাইলেও গেল না। পকেট থেকে ফোন বের করে নিশার নাম্বারে কল লাগালো। খানিকক্ষণ পর নিশা কল রিসিভ করতে অর্ণ শুধায়, কোথায় তুই? পুকুরে এসেছি ভাইয়া। কে কে আছে ওখানে? কায়নাত, নিধি আপু আর তোমার দুই কাজিন। পুকুরে কোনো মেয়ে নেমেছে? কায়নাত নেমেছে, শুধু বাড়ির বাচ্চাগুলো খেলার সময় ওর গায়ে বালি ছুঁড়ে দিয়েছিল। অর্ণব কল কেটে এগিয়ে গেল পুকুরের দিকে। তবুও পুকুরের কাছে যাওয়ার আগে আর চোখে দেখে নিল কোনো মেয়ে আসলেই নেমেছে কিনা। কায়নাত পুকুরের সিঁড়িতে নেমে সাবান দিয়ে ডলে ডলে শরীর পরিষ্কার করছে। গায়ের কাতানের গোলাপি শাড়ি দেহে আষ্টে পিষ্টে লেগে আছে। অর্ণব পুকুরের নিকট এগিয়ে এসে নেছার পেছনে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো কায়নাতের দিকে। কায়নাতের লম্বা চুলগুলো পানিতে ভাসছে। উল্টো ঘুরে দুবার ডুব দিতে নিশা বলল, ও ভাবিজান, এবার তো উঠে এসো, সেই কখন নেমেছ সে খেয়াল আছে তোমার? কায়নাত পিছু ঘুরে বলল, আর এক। ব্যাস, অর্ণকে দেখে মুখের কথা মুখেই রয়ে গেল। অর্ণর ধারালো তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকাতেই খানিক শুকনো ঢোক গিলল সে। নিশা ঘাড় ঘুরিয়ে পেছন তাকাতেই অর্ণর গম্ভীর বদন দেখে উঠে দাঁড়ালো। তার দেখা দেখি নিধিও বাকিরা উঠে দাঁড়ালো। নিশা আর চোখে কায়নাতকে দেখে বলল, তুমি এখানে আসলে কেন ভাইয়া? যা এখান থেকে। নিশি নিধিকে ইশারা করতেই সবাইকে নিয়ে ওরা প্রস্থান করলো। কায়নাত উচ্চস্বরে বলল, এই আমাকে রেখে কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও, আমার হয়ে গেছে। বলতে বলতে কায়নাত সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে চাইলে অর্ণ সামনে চলে আসায় আর উঠতে পারল না। অর্ণ দাঁত কিরমির করে শুধায়, বাড়িতে কি ওয়াশরুম নেই? পুকুরে নেমেছ কেন তুমি? কায়নাত ভীতু চোখে অর্ণকে দেখে বলল, বাগানেই বাচ্চারা বালি দিয়ে খেলছিল, সব আমার গায়ে লাগায়
ভাবছি পুকুরে গোসল করে নিলে ভালো হয়। এসব ফালতু অজুহাত আমাকে দেখাবে না। ভুলেও যেও না, বাড়িতে অনেক মানুষ আছে। তাদের সামনে ভেজা গায়ে ঘরে যাবে কি করে? কায়নাত মুখ বাঁকিয়ে সিঁড়ির উপর শুকনা কাপড় দেখিয়ে বলল, আপনার মতো আমার মাথা মোটা নাকি? চোখ দিয়ে দেখুন ওটা কি। অর্ণ দৃষ্টি নত করে সিঁড়ির উপর রাখলো। তারপর চোখ ছোট ছোট করে কায়নাতের মুখপানে তাকিয়ে গায়ের শার্টের বোতাম খুলতে লাগলো। কায়নাত বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। শার্ট খুলছেন কেন আপনি? অর্ণ শার্ট খুলে ফোন আর মানিব্যাগ ওই শুকনো কাপড়ের উপর রেখে সিঁড়ি বেয়ে পুকুরে নেমে পড়ল। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল কায়নাত। অর্ণ পুকুরে নেমেছে গোসল করতে। কায়নাত পিছু ঘুরে সিঁড়িতে বসে পড়ার সাথে সাথে গলা অবধি পানিতে ঢেকে গেল তার শরীর। অর্ণ সাঁতার কাটা দেখে ঠোঁট কামড়ে ধরল, খুক খুক করে কেশে বলল, আপনি সাঁতারও জানেন? অর্ণ কোনো উত্তর দিল না, ফের বলল, এই যে শুনছেন, আমাকে সাঁতার শেখাবেন? অর্ণ সিঁড়িতে এসে দাঁড়ালো। কায়নাতের মনে হলো অর্ণর ভেজা চুলগুলো চোখের সামনে এসে খিলখিলিয়ে হাসছে। পানির ফোঁটাগুলো কপাল বেয়ে ঝর্ণার মতো নামছে। বুকের ভেতর দুরু দুরু শুরু হলো। লজ্জায় গাল দুটো লাল হয়ে এলো। লজ্জিত নির্লজ্জ দৃষ্টি তবুও ফিরল না স্বামীর থেকে। অর্ণ চুলগুলো মাথার পিছনে ঠেলে দিয়ে হালকা কালচে ঠোঁট চেপে ধরল। কায়নাতের লাজে রাঙা মুখশ্রী দেখে বলল, কি বললে? কায়নাত মিনমিন করে বলল, আমাকে সাঁতার শেখাবেন? অর্ণ নিজের বলিষ্ঠ দু হাত দিয়ে কায়নাতের শরীর টেনে নিজের কাছে নিয়ে এলো। অস্থিরতার শ্বাস ঘন হয়ে এলো মেয়েটার। শুকনো ঢোক গিলে অর্ণর খালি বুকে ধাক্কা দিয়ে বলল, না না, শিখবো না আমি। আমার গোসল শেষ। আমি আমি ঘরে যাব। তখন ওই পুকুর পাড়ে এলো অর্ণর সম্পর্কে দুই চাচি, আতিয়া বেগম, লতা বেগম এবং নুসরাত। তারা পুকুর পাড়ে আসতেই কায়নাত আর অর্ণর ঘনিষ্ঠতা দেখে লজ্জায় দৃষ্টি সরিয়ে নিলেন। আতিয়া বেগম হতভম্ব হয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকলেন। নুসরাত মিটিমিটি হাসলো। আতিয়া বেগম তাড়া দিয়ে বললেন, চলো তোমরা, আমরা একটু পর আসি। সবাই তাই করল। একজন চাচি ঠোঁট টিপে হেসে বললেন, বউয়ের বয়স কম হলেও অন্যর সাথে বেশ মানিয়েছে। লতা বেগম বিরক্তিতে কপাল কুঁচকে রাখলেন। আরেকজন চাচি বললেন, বউটা ভীষণ লক্ষ্মী, মিশুক স্বভাব। আতিয়া বেগম শুধু মুচকি হাসলেন। দুজন সুখে থাকলে তার শান্তি। মেয়েটার কপালে একটু সুখ এলে তিনি আর কিছুই চান না। অন্য কায়নাতের কোমরে হাত রেখে চোখ ছোট করে বলল, আপনি না সাঁতার শিখবেন? ঘরে গেলে সাঁতার শিখবেন কি করে? কায়নাত লজ্জায় অর্ণর বুকে মুখ লুকালো। আমি সাঁতার শিখব না, ঘরে যাব। অর্ণ কায়নাতের ভেজা লম্বা চুলগুলো ঘাড়ের একপাশে এনে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মিসেস অর্ণ কি লজ্জা পাচ্ছেন? কায়নাত জোর করে ঠেলে অর্ণর থেকে সরে সিঁড়ি বেয়ে উপরে উঠে শুকনো কাপড় ভালো করে গায়ে জড়িয়ে নিল। অর্ণ ফোন, শার্ট আর মানিব্যাগ হাতে তুলে নিয়ে লাজুক চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল, ঠান্ডা লেগে যাবে, ঘরে চলে আসুন। তাড়াতাড়ি পা চালিয়ে কায়নাত বাড়ির দিকে হাঁটা ধরল। অর্ণ সেদিকেই তাকিয়ে চুপচাপ উঠে এলো উপরে। বাড়ির দিকে পা বাড়ানোর আগেই নিশা দৌড়ে একটা সবুজ রঙের টাওয়াল এনে অর্ণর হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমার বইয়ের টাওয়াল এটা, গায়ে জড়িয়ে ভেতরে যেতে বলেছে। সন্ধ্যার সময় মাঠে এসেছেন বাড়ির সব পুরুষেরা। কাজ চলছে মাঠে। বড় মাঠের চারপাশে লাইটের ব্যবস্থা করা হয়েছে। হালকা বাতাস চলছে। অর্ণ, স্বার্থ আর শেহেরের সাথে বসে আছে এক পাশে। চেয়ার আনা হয়েছে। কাজ চলবে অনেক রাত অবধি। তাই ছেলেদের খাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে। স্বার্থ কিছুক্ষণ ফোন ঘেঁটে অর্ণকে বলল, দেখা করেছিস? অর্ণ মাথা নাড়ায়। শেহের বটতলার দিকে দৃষ্টি রেখে বলে, তোর মতো একটা মানুষ ওই বেশ্যার প্রেমে কেমনে পড়ল ভাই? স্বার্থ কামলে বিরক্তির তিন ভাঁজ কপালে বিরক্তির তিন ভাঁজ ফেলে বলল, আগে পড়শি ঠিকই ছিল, ভ্যারস্কোর পাওয়ার টাকা পয়সা দেখে নষ্ট হয়েছে। বিয়ে ছাড়াই ভ্যারস্কোর সাথে লিভ ইন রিলেশনে আছে। আগে আমি ভাবতাম পড়শির মতো ভালো মেয়ে এই দুনিয়ায় আর একটা নেই। আমিও। অর্ণ চুপচাপ ওদের কথা শুনল। পড়শি আসলেই আগে এমন ছিল না। অর্ণর সাথে রিলেশনে থাকাকালীন ওর পোশাক, ব্যবহার, পার্সোনালিটি সব কিছুতেই ছিল ভদ্রতার আভাস। ভ্যারিস্কোর সাথে পরিচয় হওয়ার পর থেকে শুরু হয়েছে এসব নষ্টামি। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে তাকালো। খোলা মাঠের মাঝখানে লণ্ঠনের ক্ষীণ আলোয় চারপাশের মুখগুলো আধো অন্ধকারে ঢাকা। পাশে বসে আছে বাড়ির সব পুরুষেরা। কেউ চুপচাপ, কেউ ধোঁয়া ছাড়ছে, কেউ বা ফিসফিস করে কথা বলছে,
কেউ আবার কাজে লেগে আছে। অর্ণর দৃষ্টি উঠে গেছে আকাশের দিকে। উপরে যেন অসীম কালো চাদরে ছড়িয়ে আছে হাজারো তারা। ঝিকমিক আলোয় আকাশ যেন জীবন্ত, যেন নীরব গল্প শোনাচ্ছে তাকে। মৃদু বাতাসে মাছের ঘাস হালকা দুলছে। দূরের পুকুর পাড় থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। অর্ণ গম্ভীর চোখে এক ঝলক ভাবনা খেলে যায়। এই বিশাল আকাশ, এই নির্জনতা যেন তার মনের গভীরে জমে থাকা হাজার কথা লুকিয়ে রাখছে। প্রেম খানিকটু দূরে দাদার পিছু পিছু ঘুরছে। আজগর চৌধুরী বেশ খানিকক্ষণ ধরে দেখছে প্রেম তার পিছু পিছু ঘুরছে। তিনি এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে দাদু ভাই? আমার পিছু পিছু ঘুরছো কেন? প্রেম থতমত খেয়ে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আপনি মুরব্বী মানুষ, অসুস্থ হয়ে গেলে তো আমাকেই দেখতে হবে। আমি ডাক্তার না। আমি কিছু আমার কিছু হবে না। আমি এখনো অনেক স্ট্রং। প্রেম জোর করে হাসল। অসহায় চোখে দূরে আদালের দিকে তাকিয়ে পিছু ঘুরে স্বার্থটার দিকে এগিয়ে গেল। স্বার্থের পাশের চেয়ারে বসতে স্বার্থ বলল, আমার হবু বাচ্চার বাপ হবু দাদা শ্বশুরকে কি পটাতে ব্যর্থ হলো? প্রেম অসহায় কণ্ঠে বলল, তোমরা কেউ আমার হয়ে একটু দাদাকে বলো প্লিজ। অর্ণ ছোট ভাইয়ের অসহায় মুখশ্রী দেখে বলল, বিয়ে করবি তুই, মেয়ে পছন্দ তোর, তাহলে ও কেন কথা বলবে? প্রেম অর্ণর দিকে তাকিয়ে নাক সিটকে বলল, বেশি ভাব দেখিও না ভাইয়া। তোমার বিয়ে না হলে এতদিন তুমিও আমার মতো পাগল হয়ে যেতে। ভাগ্যিস গ্রামের মানুষ কট খাইয়ে বিয়ে দিয়ে দিয়েছে। স্বার্থ ভাবুক হয়ে বলল, অপমান করলি নাকি বাহবা দিলি? অপমান করলেও ভাইয়ের গায়ে লাগবে না। ওর কথা বাদ দাও। তুমি বলো দাদার সাথে কথা বলবে? তুই কি পাগল? তোর হয়ে আমি কথা বলবো কেন? আন্টি না হলে আঙ্কেলকে বল। আব্বুকে বলেছিলাম, আব্বু বলেছে তুমি গিয়ে কথা বলো। আর আন্টি? প্রেম ঠোঁট উল্টে অসহায় মুখ বানিয়ে বলল, আম্মুকে বললে পেন্সিল হিল দিয়ে মুখে বাড়ি মারবে। সে শব্দ করে হেসে উঠল। অর্ণর কাঁধে হাত রেখে বলল, তোর ভাগ্যটা দেখেছিস অর্ণ? তুই বিয়ে করতে চাসনি আর তোকেই জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আর তোর ছোট ভাইয়ের অবস্থা দেখেছিস? প্রেম আহাজারি শুরু করলো। বিয়ের বয়স পার হয়ে এক ধাপ, এক পা কবরে চলে গেল প্রায়। বিয়ে বোধহয় হবে না এই জন্মে। রাত 12টার দিকে অন্যরা বাড়ি এলো। বাড়ির কিছু মুরব্বি এখনো রয়েছে মাঠে। অর্ণ নিজের ঘরে এসে দেখল ঘরের লাইট বন্ধ। ঘরের লাইট অন করে বিছানার দিকে তাকিয়ে দেখল কায়নাত মোটা খাতা জড়িয়ে মুখ ঢেকে শুয়েছে। অর্ণ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ঘরের লাইট বন্ধ করে পাশে এসে শুতেই কপালে ভাঁজ পড়ল। কায়নাতের গরম শরীরে হাত দিতেই ভাঁজ আরও দৃঢ় হলো। কাঁথা সরিয়ে কায়নাতের গলায় হাত রেখে দেখল শরীর তুলনামূলক একটু বেশিই গরম। মাথায় লম্বা ভেজা চুলগুলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জ্বরে মুখ লাল হয়ে গেছে। অর্ণ উঠে বসল। দুহাত দিয়ে কায়নাতের ছোট শরীর টেনে নিজের কাছে নিয়ে এসে কায়নাতের গালে চাপড় মেরে বলল, এই মেয়ে ওঠো। কায়নাত পিটপিট করে চোখ খুলে তাকালো। জ্বরে চোখ জ্বলছে তার। অর্ণ কায়নাতের গালে হাত রেখে বলল, এই মেয়ে, ওষুধ খেয়েছো? কায়নাত ঘুমের তালে না বলল। অর্ণ কায়নাতকে নিজের থেকে ছাড়িয়ে বলল, ছাড়ো, ওষুধ নিয়ে আসছি। কায়নাত শক্ত করে অর্ণর সুঠাম দেহখানা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। জড়ালো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি জানেন আমার জীবনে সুখের নাম একটাই, আপনি। বাকি সব হারিয়েছি আমি। মা নেই, বাবা নেই, নিজের বলার মতো কেউ নেই। আমি যদি আপনাকেও হারাই তাহলে আমার বেঁচে থাকার মানে কি বলুন? আপনি না থাকলে আমি কার কাছে ফিরব? কার বুকে মাথা রেখে বলবো আমাকে ভালোবাসায় মুড়িয়ে রাখুন? অর্ণর শরীর অবশ হয়ে এলো। কায়নাত জাপটে জড়িয়ে ধরে রেখেছে দুর্বল শরীর নিয়ে। মনে হচ্ছে অর্ণের বুকের ভেতর ঢুকে যেতে চাচ্ছে, যেন অর্ণ চাইলেও তাকে আলাদা করতে না পারে। অর্ণ কায়নাতকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে ওষুধ খাইয়ে দিল। কায়নাত বিছানায় শুতেই অর্ণ পাশে গিয়ে বসল। কায়নাতের ভেজা চুলগুলো একপাশে সরিয়ে রেখে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। গম্ভীর চোখে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দীর্ঘশ্বাস ফেলে কায়নাতের পাশে শুয়েই কায়নাত ওকে জড়িয়ে ধরল। অর্ণ কায়নাতের ভেজা চুলে নাক ডলে ফিসফিস করে কি যেন বলল। কায়নাত পরম উষ্ণতা পেয়ে গুটিয়ে নিল নিজেকে। স্বামীর বুকে মাথা রেখে চুপটি করে শুয়ে রইল বিড়াল ছানার ন্যায়। গভীর রাত পেরিয়ে ভোর সকালে দেখা মিলেছে। আজ হাসানের গায়ে হলুদ। বাড়ির মহিলারা কাজে ব্যস্ত। এই বাড়ি থেকেই মেয়ের বাড়ি হলুদের ডালা দিয়ে যাওয়া হবে।
রাহেলা বানু ক্ষিপ্ত হয়ে বাগান ঘরের চৌকিতে বসে আছেন। পাশেই আতিয়া বেগম বিরক্ত হয়ে বকবক করে যাচ্ছেন। শেষে আর সইতে না পেরে বললেন, আপা, আপনি এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়িতে এত মানুষ থাকতে আপনার কায়নাতকেই কেন লাগবে? তোমার কাছে কোনো জিনিস বেশি বেশি লাগে না আতিয়া? বংশের একটাই বউ, তাও যদি পা মেইলা বইসা থাকে, তাইলে বউ কইরা ঘরে আইনা লাভ হইল কি? খালি জামাইয়ের বাল ধইরা বইসা থাকলে হইব? বাড়ির মানুষ কি কয়, কামকাজ রাইখা ঘরে খিল দেইয়া শুইয়া আছে। আতিয়া বেগমের মুখ লাল হয়ে এলো। তিনি লজ্জায় মুখ ঢাকলেন, নাক মুখ কুঁচকে বললেন, তারা স্বামী স্ত্রী আপা। আতিয়া বেগমের মুখের কথা কেড়ে নিল রাহেলা বানু। দাঁত কটমট করে বললেন, বাহানা দিও না তুমি। বংশের প্রথম বউ যখন হইছে ওর কামে লাগাও। বাড়ির মানুষ ভালো কয় না, উল্টা ওর নামেই কানাঘুষা করতাছে। এই পর্যায়ে ভীষণ বিরক্ত হলো আতিয়া বেগম। প্রত্যেক দিন এই এক ব্যাপার নিয়ে ঝগড়া করতে করতে তিনি অতিষ্ঠ। আমার নাত বই নিয়ে দয়া করে আপনি নাক গলাবেন না, মাপ করবেন আপনি। হনহন করে বেরিয়ে গেলেন আতিয়া বেগম ঘর থেকে। রাহেলা বেগম শক্ত চোখে তাকিয়ে রইলেন সেদিকে। আতিয়া বেগম বাগান ঘর থেকে বেরিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। ড্রয়িং রুমে বসে নিধি হলুদ বাটছে, আর পাশেই বসে আছে নিশা, সুহা, জয়া, আরও কয়েকজন আত্মীয়। তিনি রান্নাঘরে ঢুকলেন। নিধি হলুদ বাটতে বাটতে ঘেমে গেছে, ফ্যানের বাতাসও গায়ে লাগছে না। জয়া নিজের ওড়না দিয়ে নিধির কপালের ঘাম মুছে বলল, আপু, তুই রাখ, আমি বেটে দিচ্ছি। নিধি মাথা ঝাঁকালো, না, আমি পারবো, তুই বরং আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আয়। বাড়ির সদর দরজায় গ্রামের কিছু মানুষ আজগর চৌধুরীর সাথে কথা বলছিলেন দরকারি কিছু নিয়ে। নাজনীন সিঁড়ি বেয়ে নেমে চারপাশে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। গায়ের টি শার্ট ঘামে ভিজে গেছে। ছাদে গিয়েছিল সে। গরমে বেহাল দশা। সে সদর দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির বাইরে চলে গেল। খানিকক্ষণ পরেই শুরু হবে ব্যস্ততা। বাগানে চলছে রান্নার কাজ। গরু দিয়ে নরম খিচুড়ি রান্না হচ্ছে। ঘ্রাণে পুরো বাড়ি মেতে উঠেছে। বাচ্চাদের খিলখিলিয়ে হাসি আর দাপাদাপি শব্দ ভাসছে বাতাসে। উপরতলার দক্ষিণের শেষের ঘরটায় এখনো চলছে নীরবতা। ফ্যানের হালকা বাতাসে মিশে আছে দুই নরনারীর গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ। হালকা রোদের আলোয় ঝাপসা হয়ে আছে পুরো কক্ষ। জানালার পর্দা উঠছে ধীর বাতাসে। কায়নাত গুটি মেরে হাত পা গুটিয়ে অর্ণর বুকের সাথে লেগে আছে। আর অর্ণ যত্ন করে আঁকড়ে ধরে গভীর নিদ্রায় তলিয়ে। ছোট বাচ্চার মতো এলোমেলো চুলে ঘুমিয়ে কায়নাত। নিচে থেকে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে কপাল কুঁচকে পিটপিট করে চোখ খুলল অর্ণ। বুকের উপর গরম নিঃশ্বাসের আঁচড় পেতেই দৃষ্টি নত করে দেখল এলোমেলো কায়নাতকে। সে নিজের কপালে স্লাইড করে কায়নাতের এলোমেলো চুলগুলো একপাশে এনে রাখল। গায়ের শাড়ি শরীরে নেই, বিছানায় লুটিয়ে আছে সেটা। অর্ণ কাঁথা দিয়ে ওর শরীর ঢেকে কপালে হাত রাখল। জ্বর কমেছে একটু। সে উঠে বসলো। অর্ণ কায়নাতের গালে হাত রেখে বলল, এই মেয়ে, শুনছো? ওঠো তো। কায়নাত চোখ না খুলেই আধো স্বরে গোঙালো। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। অর্ণ ঘুম ঘুম চোখে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে অর্ধেক বালতি পানি এনে কায়নাতের মাথায় ঢালল। প্রেমকে মেসেজ করে বলল সব। খানিকক্ষণ পর প্রেম হাতে ওষুধ এনে দিয়ে গেল অর্ণকে। খাবার খাওয়ার পর খেতে বলেছে। কায়নাত দুর্বল শরীর নিয়ে কোনো মতো উঠে বসলো বিছানায়। শরীর ব্যথায় টনটন করছে। লাল চোখে অন্যের গম্ভীর মুখ দেখে চোখ বন্ধ করে দুই হাত বিছানায় ভর দিয়ে মাথা ঝুঁকালো। কয়টা বাজে? কায়নাতের প্রশ্নের উত্তর না দিয়ে অর্ণ কায়নাতের পাশে এসে বসলো। কপালে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, পাকনামি করে পুকুরে গোসল করতে গিয়েছিলে কেন? মাথাটা ভীষণ ব্যথা করছে। নিধু আপু বা নিশা আপুকে একটু ডেকে দিবেন? গোসল করলে বোধহয় ভালো লাগবে। এখন গোসল করা যাবে না, ইডিয়েট। কায়নাত ধীরে সুস্থে বিছানা থেকে নেমে আলমারি থেকে শাড়ি বের করে একাই ওয়াশরুমে ঢুকলো। খানিকক্ষণ পর বের হলো গোসল সেরে। শরীরটা হালকা লাগছে এখন। সে আয়নার সামনে এসে ভেজা চুলগুলো ভালো করে মুছে টাওয়াল বারান্দায় দিয়ে শাড়ির আঁচল মাথায় চেপে ভেজা শাড়ি হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। অর্ণ শুধু চুপচাপ সব দেখে গেল। সে বিছানা সুন্দর করে গুছিয়ে বের হলো ঘর থেকে। এখন বেশ সকাল হয়েছে। স্বার্থ, সেহের আর প্রেম সহ বাড়ির ইয়াং কাজিনরা সাদা লুঙ্গি আর গেঞ্জি পরেছে।
স্বার্থ লুঙ্গি হালকা উঁচিয়ে বাগানে দাঁড়িয়ে রান্না দেখছিল। পাশেই প্রেম দাঁড়িয়ে। হঠাৎ একটা বাচ্চা এসে স্বার্থর লুঙ্গির ভেতরে স্বর তুলে বলল, টুনটুনি পাখি নাচো তো দেখি। প্রেম হতভম্ব হয়ে স্বার্থর দিকে তাকাতেই স্বার্থ চিৎকার দিয়ে উঠল। লুঙ্গির গিঁট খুলে ছিটকে দূরে সরে যেতেই বাচ্চাটি খিলখিল করে হেসে উঠল। ছোট একটা বাচ্চা ছেলে দাঁত বের করে হাসছে। স্বার্থ নাক মুখ খিচে বন্ধ করে দাঁত চেপে বলল, প্রেমের বাচ্চা, ধর আমাকে। প্রেম তাড়াতাড়ি স্বার্থের নিকট এগিয়ে এলো। কি হলো তোমার? নিচে তো প্যান্ট আছেই। স্বার্থ প্রেমের কাঁধ আঁকড়ে ধরে দাঁত চেপে বলল, প্যান্ট আছে, পয়েন্ট নেই। বাবুর্চিরা মিটিমিটি হাসছে। প্রেম অসহায়ের মতো বাচ্চাটার দিকে তাকাতেই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। স্বার্থ চিৎকার করে বলল, হসপিটালে চল। প্রেমা আপু। তখন বাড়ি থেকে অর্ণব বের হলো। স্বার্থের এহেন পোশাক দেখে এগিয়ে এলো কাছে। কি হয়েছে তোর? ভাই, আমার গার্ডেনের গেট ভেঙে গেছে। প্রেম সব খুলে বলতেই অর্ণ দাঁত চেপে সেখান থেকে চলে গেল। প্রেম স্বার্থকে নিয়ে বাড়ির ভেতরে গেল। খানিকক্ষণ পর খাওয়ার ব্যবস্থা করা হলো। খাওয়া দাওয়া শেষে রাহেলা বানু কায়নাতকে নিজের কাছে ডাকলেন। কায়নাত সবে খাওয়া শেষ করেছে। গুটি পায়ে দুর্বল শরীর নিয়ে বড় দাদি শাশুড়ির কাছে যেতে তিনি কাট কাট কণ্ঠে বললেন, এবাড়ির একমাত্র বউ তুমি, কাজকাম করা বাদ দিয়া জামাইয়ের লেজ ধইরা থাকো কেন? কায়নাত হতবাক এহেন কথায়। আমি কিছু বুঝলাম না দাদি। বুঝো না মানে? দুধ খাও এখনো? বিয়া হইছে, জামাই বাড়ি থাকো, কাজ কাম নাই তোমার? সারা দিন ঢ্যাং ঢ্যাং কইরা ঘুরলে হইব? আমাকে বাড়ির নিয়ম নীতি আছে বুঝছো? জামাইয়ের পিছ ছাইরা কাম করো। তারপর গলা উঁচিয়ে লতা বেগমকে ডাকলেন। লতা বেগম এটো প্লেট বাড়ির বাঁ পাশে রেখে এসেছেন, যেখানে থালা বাসন ধোয়া হবে। তিনি আসতে রাহেলা বানু বললেন, ওরে নিয়া যাও আব্দুরের বউ, যেইখানে থালা বাসন ধোয়া লাগে ওইখানে দিয়ে আসো। লতা বেগম মাথা নাড়লেন। কায়নাত শুকনো ঢোক গিলে মাথার কাপড় ঠিক করে লতা বেগমের পিছু নিল। তার মোটেও খারাপ লাগছে না দাদির কথায়, কারণ শ্বশুরবাড়ি যেহেতু এসেছে কাজ তো করতেই হবে। কিন্তু শরীরটা যে ভীষণ খারাপ। কায়নাতকে বাড়ির বাঁ পাশে এনে লতা বেগম বললেন, মিনাকে পাঠিয়ে দিচ্ছি। লতা বেগম চলে গেলেন। মেনা কিছুক্ষণ পর এলো। দুটো টুল এনে একটা কায়নাতকে দিয়ে আরেকটা সে বসলো। কায়নাত শাড়ি গুটিয়ে আঁচল কোমরে গুজে জুতা খুলে ভালো করে বসলো। মিনা কায়নাতের শুকনো মুখ দেখে বলল, ভাবির কি শরীর খারাপ? এমনি শুকনো লাগতাছে কেন মুখ? কায়নাত প্লেট ধুতে ধুতে বলল, না মিনা আপা, শুধু একটু মাথা ব্যথা করছে। তাহলে তুমি রাখো, আমি করুম নে এরি। সমস্যা নেই, আমি পারবো। মিনা আর কথা বলল না। টুকটাক কথা বলতে বলতে কাজ করতে লাগলো। এদিকে অর্ণ সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে। বাড়িতে হলুদ দেওয়া হয়ে গিয়েছে হাসানকে। কিছু মানুষ মেয়ের বাড়ি যাবে এখন। কায়নাত হলুদ শাড়ি পরে চুল খোপা করেছে। তারপর শাড়ির লম্বা আঁচল দিয়ে সুন্দর করে মাথায় ঘোমটা দিয়েছে। হাতে আজ কাচের রেশমি চুড়ি, চোখে চিকন কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। এর থেকে বেশি সাজার সাহস হয়নি তার। বাড়িতে এত ভিলেন যে ঘর থেকে বের হতেও ভেতর কাঁপে। তার মধ্যে রাহেলা বানু তো আছেই। যদি দেখে বাড়ির বউ সাজগোজ করে বাইরে গিয়েছে, তাহলে ইতিহাস ঘটে যাবে। কায়নাত সুন্দর করে তৈরি হয়ে আয়নায় নিজেকে একবার দেখে নিল। আজকাল নিজেকে কিশোরী নয় বরং যুবতী নারী মনে হয়। শাড়ি পরলে বুঝি সব মেয়েকেই বড় বড় লাগে। হয়তো তাই। কায়নাত পিছু ঘুরে দরজার দিকে তাকাতে চমকে উঠল। অর্ণ পকেটে হাত গুজে কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। কায়নাত বুকু থুতু দিয়ে বলল, আল্লাহ মাফ করুক, এমন ভূতের মতো দরজায় দাঁড়িয়ে আছেন কেন? অর্ণব সোজা হয়ে ঘরের ভেতরে ঢুকলো। কায়নাতের সামনে এসে দাঁড়িয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কায়নাতের চোখ ঠোঁটের হালকা লিপস্টিক ঘষে উঠিয়ে ফেলল। তারপর কায়নাতের বিস্মিত আঁখিতে দৃষ্টি দিয়ে বলল, এবার ঠিক আছে, হলুদের শাড়ি পরেছ কেন? কায়নাত ফ্লোরে পা খুঁড়িয়ে দৃষ্টি নত করল। শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, আজ না গায়ে হলুদ, দাদি দিয়েছে এই শাড়ি। হাসান ভাইয়ের বউয়ের বাড়ি যাব যে। ওই বাড়ি যাবেন? হোম। যেতেই হবে? হোম। দাদি নিয়ে যাবে? হোম। সন্ধ্যার আগে ফিরবেন? হোম। অর্ণব ভালো করে কায়নাতকে দেখল। মেয়েটা শাড়ি পরে কিন্তু কখনো শরীরের একটু অঙ্গও দেখা যায়নি। ঢাকায় কয়েকবার সিল্ক কাপড়ের শাড়ি পরায় হয়তো ঝামেলা হয়েছিল শাড়ি সামলাতে।
হলুদ রঙের শাড়িটা যেন কায়নাতের গায়ে একটু বেশিই ফুটেছে। অর্ণব গলা কেসে বলল, কে কে যাবে? অনেকেই যাবে। কে নিয়ে যাবে? নাজনীন ভাই। অর্ণব হুট করে ঘরের দরজা লাগিয়ে দিল। কায়নাত হতভম্ব হয়ে বলল, দরজা লাগালেন কেন? আমি তো যাব এখন। অর্ণব আলমারি থেকে একটা ধূসর রঙের টি শার্ট আর কালো প্যান্ট বের করে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ চুপচাপ ঘরে বসে থাকুন। মিনিট দশেক পর অর্ণব ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছে মুখে কি যেন দিল। কায়নাত ঠোঁট কামড়ে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখল অর্ণর কাজকর্ম। অর্ণব চুলগুলো ঠিক করে মানিব্যাগ আর ফোন পকেটে রেখে দরজা খুলে বলল, আসুন ম্যাডাম। কায়নাত অর্ণর পিছু পিছু গেল। সিঁড়ি বেয়ে নামতে না নামতে রাহেলা বানু বললেন, এতক্ষণ লাগে? যামো কখন আমরা? সময় তো সব তুমিই শেষ কইরা দিলা সাজতে সাজতে। ড্রয়িং রুম ভর্তি মানুষ সবার সামনে এভাবে বলায় কায়নাত লজ্জা পেল ভীষণ। অর্ণব বুক টান টান করে কায়নাতের পেছনে দাঁড়িয়ে আছে, দু হাত পকেটে গুজে রাখা। অর্ণব ঠোঁট কামড়ে তীক্ষ্ণ চোখে বড় দাদির অনন রেখে কায়নাতের পাশে এসে ওর এক হাত আঁকড়ে ধরে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আমি বুঝি না বড় দাদি, আপনার সমস্যাটা কোথায়? আমার বউ দিন রাত এক করে সাজবে, তাতে আপনার সমস্যা কি? এখন তো সবে 11টা বাজে, হলুদ হবে একটায়, আর আপনি এখনোই লাফাচ্ছেন? আমার জানা মতে মেয়ের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। তাহলে? রাহেলা বানু দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাক করার বললেন, আমার লগে বেয়াদবি করবা না, বইয়ের সাপোর্ট আমার সামনে কাটবি না। ভুল কি কইছি আমি ক? অনক আয়নাতকে নিয়ে নিচে নেমে এসে দাদির মুখোমুখি হয়ে দাঁড়ালো। চাপা নিঃশ্বাস ফেলে বলল, দরকার হলে আমি মাথায় উঠিয়ে রাখবো। আমি সেটা করব, কিন্তু কেউ যদি আঙ্গুল তুলে সেই আঙ্গুল আমি আগে ভাঙবো। তুই কি আমারে কথা শুনতে আইতোছস? বাড়ি ভর্তি মানুষের সামনে আমারে অপমান করস তুই? বাহ! আপনি বাড়ি ভর্তি মানুষের সামনে আমার বউকে অপমান করবেন আর আমি কিছুই বললেই দোষ? কায়নাত মাথা নত করে অর্ণর এক হাতের আঙ্গুল টেনে ফিসফিস করে বলল, দয়া করে চুপ থাকুন আপনি। অশান্তি সৃষ্টি করবেন না। অর্ণ ঝাড়া মেরে কায়নাতের হাত সরিয়ে দিয়ে রাহেলা বানুর চোখে চোখ রেখে বলল, ওকে দিয়ে গরুর মতো খাটানোর জন্য বিয়ে করিনি আমি। আমার কাজ করা আর বাড়ির কাজ করা আকাশ সমান তফাৎ। আমি তো আপনার সাহস দেখে অবাক হচ্ছি বড় দাদি। যেখানে আমার মা ওকে দিয়ে একটা কাজ করায় না, সেখানে আপনি এত এত থালা বাসন ধুতে দিয়েছেন। ওর শরীর এমনিতেই ভালো নেই, জানেন আদৌ? রাহেলা বানুর চোখ রক্তবর্ণ হয়ে উঠল, ঠোঁট বেঁকে গেল বিরক্তিতে। তোরে আমি বড় করছি, তুই আমারে শিখাইবি এখন? শরীর খারাপ থাকলে আগে জানাইবো না কেন? আমি কি জানি শরীর খারাপ? খাটতে খাটতে কেউ কি মইরা গেছে এই বাড়িতে? অন্য দাঁত চেপে বলল, কেউ মরেনি বলে কি আপনি ওকে গাধার মতো খাটাবেন? আমার বউ খেলেনি, ঘুমায়নি, জ্বর নিয়ে শুয়েছিল, আপনি ডেকে এনেছেন থালা বাসন ধোয়াতে। এটা কি আপনাদের গর্ব? আতিয়া বেগম বললেন, আপা, আমি তো আগেই বলেছিলাম কায়নাতের শরীর খারাপ, কিন্তু আপনি। রাহেলা বানু তীব্র কণ্ঠ কেটে দিলেন, তুমি চুপ করো আতিয়া। তোমার বাড়ির বউয়ের জন্য এই বাড়ির নিয়ম নষ্ট করবো আমি? এই বাড়ির বউ মানে এই বাড়ির মাইয়া, খাটতে হইব। অর্ণ এক পা এগিয়ে গেল, কণ্ঠ নামিয়ে গম্ভীর স্বরে বলল, বউ খাটবে, কিন্তু জোর করে নয়। আর আজ থেকে যদি আমি দেখি ওকে এক বিন্দু অসম্মান করা হচ্ছে, সবার সামনে দাঁড়িয়ে বলছি, যার মুখ থেকে বের হবে সেই মুখ আমি ভেঙে দেব। চাপা গুঞ্জন শুরু হলো, কয়েকজন বয়স্ক মানুষ মাথা নেড়ে ফিসফিস করতে লাগলো। কায়নাত ভয়ে আর লজ্জায় ঠোঁট কামড়ে রইল। রাহেলা বানু ভুরু উঁচিয়ে তীক্ষ্ণ হাসি দিয়ে বললেন, দেখি তো কতদিন এই সাহস থাকে তোর। অর্ণ ঠান্ডা চোখে তাকিয়ে হাত ধরে কায়নাতকে টেনে নিয়ে বেরিয়ে গেল সবার সামনে দিয়ে। বেহিরুজ বেগম একপাশে দাঁড়িয়ে ছেলের কথা শুনছিলেন। তার ঠোঁটের কোণে লেগে আছে শান্তিময় এক চিলতে হাসি। নিশা খুশির চোটে হাত দিয়ে মুখ ঢেকে শাড়ির কুচি ধরে দৌড়ে ভাই আর ভাবির পিছু নিল। আতিয়া বেগম ঠোঁট টিপে হেসে সবাইকে তাড়া দিলেন বের হতে। হাসানের বাইক নিয়ে বের হয়েছে অর্ণ। গ্রামের পাকা রাস্তায় কালো রঙের বাইকে বসে আছে অর্ণ এবং কায়নাত। কায়নাতের ঠোঁটের কোণে লাজুক হাসি, ঠোঁট কামড়ে লাজুক চোখে বারে বারে মিররে অর্ণর গভীর চেহারা দেখছে। একটা কথা বলবো, মানা করলে চুপ থাকবেন আপনি?
কায়নাত মুখ বাঁকিয়ে বলল, দাদির সাথে অমন করে কথা বলবেন না, উনি তো এমনই। অন্য কোনো উত্তরই দিল না। কায়নাত আরো আগ বাড়িয়ে কিছু বলল না। পিছু ঘুরে রাস্তায় তাকিয়ে দেখলো কয়েকটা অটো আসছে তাদের পেছনে। সেখানে চৌধুরী বাড়ির কিছু মানুষ আছে। মেয়ের বাড়ি পৌঁছাতে কিছু সময় লাগলো। মেয়ের বাড়ি একতলা বাড়ি। বাড়িটা মোটামুটি বড়ই আছে। সেখানে বাড়ির আঙিনায় মেয়ের বাবা মা ও কিছু আত্মীয় সবার সাথে কুশল বিনিময় করতে ব্যস্ত। মেয়েরাই এসেছে, সব ছেলে বলতে নাজদিন, অর্ণ, আয়মান আর বিহার এসেছে। মহিলারা বাড়ির ভেতরে যেতেই অর্ণ বাড়ির বাইরে এসে সিগারেট ধরালো। পেছনে নাজদিন ধীর পায়ে হেঁটে অর্ণর পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি আসলে সব মেনে নিয়েছিস? অর্ণ নাজদিনের দিকে ঘুরে দাঁড়িয়ে সিগারেট দূরে ছুঁড়ে মারলো। তারপর বুক টান টান করে বলল, সেটা আমার পার্সোনাল ব্যাপার। সবকিছু নিয়ে হেয়ালি করবি না অর্ণ। সংসার না করলে এখনো সময় আছে, ছেড়ে দে ওকে। চলবে ইনশাআল্লাহ।